রাধে রাধে। কেমন আছো সবাই? এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক পাইথন সূচনা। আজকে থেকে আমরা পাইথনে কোড করব, পাইথনে কোড করা শুরু করব। আগের ভিডিওতে আমি তোমাদের শিখিয়েছি কি করে পাইথনটা ইনস্টল করবে, পাইথন ইনস্টলেশনের ওয়েবসাইট, তারপরে আইডি ডাউনলোড করা, এই সমস্ত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। যদি সেই ভিডিওটা না দেখে থাকো, আমি আই আইকনে অথবা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্কটা, তুমি গিয়ে আগে ওই ভিডিওটা দেখে নাও। আগে পাইথন থেকে স্টেট আপ করে নাও, পাইথনটাকে ইনস্টল করে নাও, তারপরে এখানে এসো। তারপর তাহলে বুঝতে সুবিধা হবে, তোমরা আমার সাথে সাথে ভিডিওর সাথে সাথে নিজেরাও করতে পারবে। ওকে ওকে। তাহলে পাইথন ইনস্টল করা আছে আমি আশা করছি তোমাদের সিস্টেমে। সেটা দেখার জন্য আমরা কি করব, আমরা কমান্ড প্রম্পট করব। কমান্ড প্রম্পট খোলার জন্য কি করব, উইন্ডোজ প্লাস আর ক্লিক করব, দিয়ে সিএমডি লিখবো। চলো, কমান্ড প্রম্পটটা খুলে গেছে। একটু বড় করে নেওয়া যাক স্ক্রিনটাকে। হুম এখানে গিয়ে আমি লিখবো পাইথন ডাবল হাইফেন ভার্সন। দেখতেই পাচ্ছ তোমরা আমার স্ক্রিনে পাইথন 3.12.0 এইটা আমার কম্পিউটারে এখন এই মুহূর্তে ইনস্টল আছে। এইবার দু রকম ভাবে তুমি পাইথন করতে পারো। আমি আগের ভিডিওতে দেখেছি পাইথন তুমি ভিএস কোডেও করতে পারো, অর্থাৎ তোমার যেটা আর কি তোমার আইডিই আছে সেটাতে করতে পারো, অথবা ওয়েবসাইটে গুগল কোল্যাবে করতে পারো। কিন্তু প্রথমে আমরা পাইথনটাকে কমান্ড প্রম্পট অর্থাৎ পাইথনে ইন্টারপ্রেটার ইউজ করেই আমরা কি করে করতে হয় সেটা আমরা ফার্স্টে দেখবো। ঠিক আছে, তারপরে পরের ভিডিও থেকে বা যখন কমপ্লিকেটেড কিছু করব তখন থেকে আমরা আইডিই ইউজ করব বা গুগল কোল্যাব ইউজ করব। ওকে, চলো স্টার্ট। তাহলে প্রথমে পাইথন থেকে শুরু করতে গেলে প্রথমে আমাকে কমান্ড প্রম্পটটা আমি খুললাম, খুলে দেখে নিলাম। দিয়ে আমি পাইথন লিখবো, জাস্ট PYTHON পাইথন লিখে যখনই এন্টার মারবো পাইথনের ইন্টারপ্রেটারটা খুলে যাবে। দেখতেই পাচ্ছো, এটা দেখতে পাচ্ছো তো? পাইথনের ইন্টারপ্রেটারটা খুলে গেল। ঠিক আছে, এইবার পাইথন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে আলাদা কেন, বা প্রোগ্রামিং কি, এবার আমি তোমাদের এই ভিডিওতে প্রথমে সেটা বলি আগে। তাহলে আমরা ধরো, আমরা যেমন বাংলায় কথা বলছি, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কম্পিউটারও একটা ল্যাঙ্গুয়েজে বোঝে। কম্পিউটার তো জানো একটা ইলেকট্রনিক ডিভাইস। তো কম্পিউটার কি বোঝে? কম্পিউটার শূন্য এবং এক, এই দুটো সংখ্যা ছাড়া কিছু বোঝে না। ওকে, কিন্তু আমরা বাংলা ভাষা বুঝি, কেউ কেউ ইংরেজি ভাষা বুঝি, হিন্দি ভাষা বুঝি, যে যে ভাষায় কথা বলে সে সেই ভাষাটাকে বুঝি। এইবার শূন্য এবং ওয়ানের যে ভাষাটা কম্পিউটারে অর্থাৎ মেশিনের যে ভাষাটা, সেই ভাষাটাকে তো আমরা বুঝি না। তাহলে হয় কম্পিউটারকে এগিয়ে আসতে হবে আমাদের ইংরেজি ভাষা বা বাংলা ভাষা শেখার জন্য, বা আমাদেরকে শূন্য বা এক শিখতে হবে, যেটা খুবই কঠিন একটা বিষয়। সেই জন্য আমরা কি করেছি, মাঝামাঝি একটা জায়গায় এসেছি। অর্থাৎ কিছুটা ইংরেজি আর কিছুটা মেশিনের লজিক নিয়ে একটা নতুন ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি করেছি, যাতে আমরা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। এই জিনিসটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়। সেরকমই পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো কম্পিউটারের সাথে কথা বলার জন্য এবার কি করে জিনিসটা হয় আমি তোমাকে বলি। পাইথনে তুমি প্রথমে কিছু একটা লিখলে, সেটা কিছুটা ইংলিশ, কিছুটা লজিক, কিছুটা যেমন ধর প্রত্যেক ভাষা যেমন গ্রামার হয়, ব্যাকরণ হয়, এটা সিস্টেম মেনে, মানে একটা টপ, মানে কি বলবো, একটার পর একটা ইনস্ট্রাকশন মেনে আমরা কথা বলি। ঠিক তেমনি পাইথনেও তোমরা যখন কাজ করবে তোমাকে একটার পর একটা ইনস্ট্রাকশন মানতে হয়, কিছু স্পেসিফিক সেট অফ রুলস আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়মটাকে মেনে তোমাকে কাজ করতে হয়। এইগুলোকে বলে সিনট্যাক্স, এগুলোকেই বলা হয় লজিক। ঠিক আছে, এবার এই লজিকটা তুমি যখনই কোডের মধ্যে দেবে, অর্থাৎ কোডের মধ্যে তুমি মানে কোডটাকে লিখবে লজিক দিয়ে, তখনই তোমার সেই কোডটা মিনিংফুল হয়। এবার কি হয়, তুমি প্রথমে কোডিং ল্যাঙ্গুয়েজে লিখলে অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখলে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখলে, এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু একে অপরের থেকে আলাদা, কিন্তু বেসিক স্ট্রাকচারটা সেম সবার। সিনট্যাক্সটা সেম, মানে সিনট্যাক্স বলছি সরি, স্কেলিটনটা সেম ওভারঅল। ঠিক আছে, এইবার তুমি পাইথনে কিছু একটা লিখলে, সেই জিনিসটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সেটা শূন্য এবং ওয়ানে কনভার্ট হয়। ঠিক আছে, যেটা কম্পিউটার বুঝতে পারে। তো তুমি তো প্রথমে শূন্য এবং এক দিয়ে লিখতে পারো না। তুমি লিখলে সেটা অনেক কঠিন হয়ে যাবে আমাদের জন্য, আমাদের যে কোনো মানুষের পক্ষে এটা খুবই কঠিন হয়ে যাবে। সেই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি। এইবার পাইথন অনেক বেশি অ্যাডভান্স অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে। কেন অ্যাডভান্স কেন? তো যখনই তুমি প্রোগ্রামিং করতে যাচ্ছ বা কম্পিউটারকে বোঝাচ্ছ যে প্রোগ্রামিংটা কি, তোমাকে প্রথমে এইটা ভেবে বোঝাতে হবে যে তুমি একটা ছোট বাচ্চাকে বোঝাচ্ছ। ধরো একটা ক্লাস ওয়ানের বাচ্চা, ঠিক আছে, সেই বাচ্চাটাকে তুমি কিভাবে বোঝাবে, ভেঙে ভেঙে বোঝাতে হবে। বা ওয়ান থেকে আরেকটু এগিয়ে আসি, মানে একদমই ছোট বাচ্চা, ধরো সে সবে যা কথা বলতে শিখেছে বা এরকম একটু একটু কথাবার্তা শিখেছে, তাকে আমরা যেমন ধরে ধরে শেখাই, এটা চোখ,
এটা কান, এটা নাক, এরকমই কম্পিউটারকেও ধরে ধরে মানে দেখাতে হয়, বলে দিতে হয়। কম্পিউটার একটা ছোট বাচ্চার মতোই, ঠিক আছে? আমরা ধরে নাও তার মা বাবা, আমরা শেখাচ্ছি তাকে। তো এইভাবেই আমরা কোডিংটা যখন করি তখন কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়, কারণ কম্পিউটার জানে না। এবার পাইথন অ্যাডভান্স কেন? পাইথন ধরে নাও ওই সেই ছোট শিশুটা না, একটুখানি বড় হয়ে গেছে, ক্লাস 2 এ পড়ে বা ক্লাস 3 তে পড়ে, অলরেডি অনেক কিছু জানে, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগ করতে জানে। ঠিক ঠিক তেমনই পাইথনের ভেতরে ইনবিল্ট যে ফাংশন গুলো, যেমন ধরো যোগ করা, ফাংশন কি একটা নতুন শব্দ, আমি পরে বলছি ফাংশন জিনিসটা কি। ধরো যোগ করা, বিয়োগ করা, এই যে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো, ঠিক আছে, অঙ্কের যে বেসিক জিনিসগুলো, এগুলো পাইথন নিজে থেকে করতে জানে। অলরেডি এর ভেতরে ইনবিল্ট রয়েছে, যে বানিয়েছে পাইথন তার ভিতরে সেটা এটা বানিয়ে রেখে দিয়েছে। এবার তুমি যদি সি তে চলে যাও, সি যেটা একদম বেসিক ল্যাঙ্গুয়েজ, সি তে যদি যখন তুমি চলে যাবে, তোমাকে এই জিনিসটাকে নতুন করে বানাতে হবে। এই যোগ করার জন্য তোমাকে একটা সেট অফ রুলস মেনটেন করতে হয়। প্রথম থেকে তোমাকে ধরতে হবে, ভ্যারিয়েবল ধরতে হবে, যোগ করতে হবে, অনেক বড় জিনিস হয়ে যায়। পাইথনে জাস্ট তুমি দুটো সংখ্যা লিখে দাও, ওর নিজে থেকে যোগ করে নেবে। তাহলে পাইথনের সব থেকে বেসিক প্রোগ্রামিং আমরা শুরু করি আজকে যোগ দিয়ে, কারণ যোগটা খুবই সহজ জিনিস, আমরা সবাই জানি, খুবই ইজি। এবং এই প্রথম প্রথম ভিডিওটা একটুখানি স্লো মনে হতে পারে, কারণ আমি একেবারে যারা জিরো থেকে শিখছে কোডিং, বা যাদের কোডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাদেরকে মাথায় রেখে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, প্রথম প্রথম একটুখানি স্লো মনে হতে পারে। বাট আস্তে আস্তে আমরা পেজটা ধরে নেবো, ঠিক আছে? তোমরা চিন্তা করো না। যারা আর কি জানো অলরেডি এই জিনিসগুলোকে, তারা 1.5x এ দেখতে পারো ভিডিওটাকে। তাও তোমাদের আমার মনে হয় এটা দেখে নেওয়াটা বেটার হবে, একবার ঝালিয়ে নেওয়াটা সবসময় ভালো। তো শুরু করা যাক, আজকে যোগ দিয়ে আমরা শুরু করি। তাহলে ধরো প্রথমেই আমরা 2 এর সঙ্গে 3 যোগ করছি ক্যালকুলেটরের মতো। ধরে নাও যে পাইথনের মধ্যে একটা ক্যালকুলেটর ইনবিল্ট রয়েছে, ঠিক আছে? তাহলে 2 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 5। এইটা একদম ইজিলি পাইথন বলে দিল। এবার এই ছোট্ট একটুখানি জিনিস, ঠিক আছে, একটা লাইনে লিখলাম আমরা 2 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 2 + 3। এইটাকে তুমি যদি সি তে লেখো না, অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো যোগ হয়ে গেল, যোগের পরে আমরা বিয়োগ করে দেখি বিয়োগ করতে পারি কিনা পাইথন। তাহলে ধরো যে কোনো একটা সংখ্যা ধরে না 5 এর থেকে আমি 3 বিয়োগ করতে চাই, কত হবে? আমরা জানি 2 হবে অ্যান্সার, রাইট? 2 অ্যান্সার দিয়ে দিয়েছে পাইথন। তোমরা দেখতেই পাচ্ছ, যদি দেখতে না পাও আমাকে জানিও। চলো এবার যোগ হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, গুণ করে দেখা যাক। 3 এর সঙ্গে 2 গুণ করি, কত হবে অ্যান্সার? 3 এর সঙ্গে 2 করলে 6 অ্যান্সার হবে, আমরা সবাই জানি, পাইথনও তাই জানে। পাইথন দিয়ে দিয়েছে, ঠিক অ্যান্সারটা দিয়ে দিয়েছে। এইবার এই যে আমরা সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছি, 2, 3, 5, এগুলো কি? এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, অর্থাৎ ইন্টিজার, ঠিক আছে? এইবার পাইথনের বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের ডেটা টাইপ হয়। এবার ডেটা টাইপ কি এটা বলতে গেলে পরের ভিডিওতে আমি তোমাকে বলবো, এটা একটা বিস্তারিত ভিডিও। তুমি এটুকুনি জেনে নাও যে ডেটা টাইপ অর্থাৎ তুমি যে ডেটাটাকে ইউজ করছো, এই যে ধরো 2, এটা তো একটা ডেটা, ঠিক আছে? এটা সংখ্যা এক রকমের। এবার বিভিন্ন রকমের ডেটা হয়, কোনোটা সংখ্যা হয়, কোনোটা ফ্লোটিং পয়েন্ট হয়, কোনোটা স্ট্রিং হয়। স্ট্রিং অর্থাৎ সেন্টেন্স, ঠিক আছে? যেমন ধরো সংকেত, এই নামটা SANKET, এটাকে একটা স্ট্রিং বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়, এটাকে স্ট্রিং ডেটা টাইপ বলা হয়। এবং আরো বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, এটা নিয়ে আমি পরে ভিডিওতে, পরে যে ডেটা টাইপের উপরে যে ভিডিওটা আসবে সেটাতে আমি বিস্তারিত জানাবো। তো এখানে যোগ হলো, গুণ হলো, বিয়োগ হলো, গুণ হলো। এবার ধরো ভাগ করে দেখি, ভাগ করব কি করে? 9 এর থেকে ধরো 3 ভাগ করি, স্ল্যাশ দিলে তোমার ভাগের চিহ্নটা বোঝায়। আর যোগের জন্য তো যোগ, বিয়োগের জন্য বিয়োগ, গুণের জন্য অ্যাস্টারিক্স, ঠিক আছে? 9 থেকে 3 বিয়োগ করি, ভাগ করি, কত হলো? এই দেখো এবার কিন্তু অন্যরকম দেখাচ্ছে। কি আসলো? 3.0 আসলো। 3.0 কেন আসলো? ভালো করে মনে করে দেখি, আমরা যখন নর্মালি ভাগ করি, তো ভাগফল ভাগশেষ এই দুটো হয় তো। তো যদি ধরো আমরা ভাগশেষ আসলো, ধরো আমি 9 কে ভাগ না করে, 9 দিয়ে ভাগ না করে, আমি যদি অন্য কোনো সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে, ধরো নাও 11, 11 যদি ভাগ করি তাহলে একটা ভাগশেষ আসবে, 2 ভাগশেষটা আসবে। সেইটাকে উত্তরে কিভাবে লিখি আমরা? 3 পূর্ণ 2 এর 2 এর 3, এরকম সামথিং। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 পূর্ণ 2 এর 3, এরকম ভাবে লিখি, তাই তো? 11কে 3 দিয়ে ডিভাইড করার জন্য। এইবার যদি সেটাকে না লিখতে চাই, 2 এর 3 যদি না লিখতে চাই, সেটাকে আমরাকে পয়েন্টে রিপ্রেজেন্ট করতে হয়। এইটাকেই আমরা বলি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন বা ফ্লোট। এই যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ 3.0, এটা হচ্ছে ফ্লোট, ফ্লোট ডেটা টাইপ। যদি এটা 9টা যদি 3 দ্বারা বিভাজ্য না হতো, ধরে নাও 11ই ধরে নাও,
11 হতো, তাহলে আমরা কি রেজাল্ট পেতাম দেখতে পাচ্ছ? 3.66666.5, ঠিক আছে? অর্থাৎ এত এত ঘর অব্দি ওরা গেছে, পয়েন্টের পরে শূন্য বসিয়ে ওই অব্দি নিয়ে গেছে ভাগটাকে। এবার ব্যাপারটা বুঝতে পারলে কেন শূন্যটা আসলো এখানে, ভাগের ক্ষেত্রে কেন ফ্লোটিং পয়েন্টটা আসলো, অন্য যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে কেন আসেনি? তাহলে হয়ে গেল ইন্টিজার কি ফ্লোট কি এটা বোঝা গেল। যদি বুঝতে না পেরে থাকো, কোথাও যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিও, আমি ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, যোগ হলো, বিয়োগ হলো, গুণ হলো, ভাগ হলো। আচ্ছা, এবার দেখা যাক। এবার ধরো শুধু তুমি 9 সঙ্গে 3টা ভাগ করেছো, তুমি দেখছো যে পয়েন্টের রিপ্রেজেন্টেশন আসছে, কিন্তু আমি সংকেতদা আমি চাই না যে এটা 0 পয়েন্টে আসুক, আমি শুধু 3টাই চাই। তখন কি করবে? সেই অপারেশনটা দেখানোর জন্য পাইথনে যেটা আছে, ভাগটাকে তুমি এই এই যে একটা ভাগের দাগ দিচ্ছ, এক স্ল্যাশ দিচ্ছ, এই স্ল্যাশ দিচ্ছ, সেটা দুটো স্ল্যাশ দিয়ে দাও। এই দুটো স্ল্যাশের অর্থাৎ তুমি শুধু ভাগফলটা নিচ্ছ, ভাগশেষটাকে নিচ্ছ না। বা আরেকটা টার্মে যদি বলি, তুমি ফ্লোটটাকে নিচ্ছ, ঠিক আছে? 9কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত আসছে? শুধু 3 দেখাচ্ছে। তাহলে ভাগফলটা শুধু নিল, ভাগশেষটা নিল না। এবার 11কে 3 দিয়ে ভাগ করে দেখি তো সেটা সত্যি হচ্ছে কিনা। ডাবল স্ল্যাশ 3, রাইট? তাহলে ভাগশেষটাকে নিচ্ছে না, অর্থাৎ ভাগফল যেটা আসছে শুধুমাত্র সেটাকে নিচ্ছে, ভাগশেষ যেটা আসছে সেটা নিচ্ছে না, অর্থাৎ পয়েন্টের পরের ভ্যালুগুলোকে নিচ্ছে না। তাহলে এটা আমি যদি শুধুমাত্র ভাগফল চাই তখন ডাবল স্ল্যাশ দেবো, বা পয়েন্টের আগের ভ্যালুটাকে চাই তখন ডাবল স্ল্যাশ দেবো, আর যদি পুরো ভ্যালুটাকে চাই, ভাগফলের যেটা টোটাল ভ্যালু হবে সেটাকে আমি ডাবল স্ল্যাশ মানে সিঙ্গেল স্ল্যাশ দেবো। যেমন ধরো 5কে যদি 2 দিয়ে ভাগ করি, আড়াই হবে, তো 2.5 দেখাবে, 2.5 নেবে। এবার ধরো আমি 2.5 চাই না, আমি জাস্ট 2 চাই, ভাগফলটা চাই, তখন আমি ডাবল স্ল্যাশ দেবো, হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আর কি কি করা যেতে পারে? এটা তো যোগ বিয়োগ গুণ ভাগ করা গেল। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগের পরে আমরা কি শিখি? ছোটবেলায় ক্লাসে কি শিখি? সরল শিখি। তাহলে সরল কি করা যাবে? দেখা যাক। 5 এর সাথে 6 যোগ করি, দিয়ে 4 গুণ করি। অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি ভেবে বলো। 29। তাহলে এটা কি রুল ফলো করলো? এটা হলো বদমাস রুল ফলো করলো। ব্র্যাকেট, অর, ডিভিডেন্ড, ডিভিজার, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। এই যে পুরো রুলটা তোমরা জানো, সবাই আমরা ছোটবেলায় পড়ে এসেছি, এই রুলটা ফলো করলো। আচ্ছা, ধরো আমি এই গুণ, অর্থাৎ এখানে কি ফলো হলো? ফার্স্টে 6 এর সঙ্গে 4 গুণ হলো, 4 ছক 24, তার সাথে 5 যোগ হলো, 29 হলো, ঠিক আছে? বদমাস রুলটা ফলো করে। এবার ধরো আমি গুণটাকে আগে চাই না, আগে যোগটা করবো, তাহলে আমরা কি করি? অঙ্কের ভাষায় কি করি? আমরা ব্র্যাকেট দিয়ে দিই। সেম জিনিসটা আমরা এখানে করব। 5 এর সঙ্গে 6 যোগ করলাম, ব্র্যাকেটের মধ্যে দিলাম, দিয়ে গুণ 4, তাহলে উত্তর কি হলো? 44 হলো। কেন 44 হলো? 5 এর সঙ্গে 6 যোগ হলো আগে, 6 আর 5 11, 11 ইন্টু 4 44, তাহলে সরল হয়ে গেল। তাহলে পাইথন সরলও করতে পারে, তাই তো? পাইথন যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ সরল সবই করতে পারছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি? এই যোগের পরে ধরো আমার এবার তাহলে আমরা অন্য আরেকটা অপারেশনে আসি। কি আসি? গুণ অপারেশনে আসি। পাওয়ার তোমরা জানো, পাওয়ার কি হয়? ধরো 2 এর সঙ্গে 2 গুণ করলাম, ঠিক আছে? আবার 2 গুণ করলাম, তাহলে উত্তর কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 কি হয়? 2 টু দি পাওয়ার 3, তাহলে উত্তর কত হবে? 8। আমরা এরম ভাবে লিখতে পারি, 2 এর সঙ্গে 2 গুণ করে 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 100 অব্দি গুণ করতে পারি। অথবা আমরা কি ইজিলি কি আমরা শিখেছি? পাওয়ার। সেই পাওয়ারটাকে পাইথন রিপ্রেজেন্ট করে কিভাবে? ডাবল অ্যাস্টারিস্ক দিয়ে। ধরো 2 টু দি পাওয়ার 3, তো তুমি ডাবল অ্যাস্টারিস্ক দিলে, ডাবল অ্যাস্টারিস্ক এটা হচ্ছে পাওয়ারের চিহ্ন, মানে 2 এর পাওয়ারে কত যাবে, কত কতর পাওয়ার অব্দি যাবে। যদি স্কোয়ার হয় তাহলে 2 লিখবো, যদি কিউব হয় তাহলে 3 লিখবো, রাইট? 3 লিখলাম। যেহেতু 2 এর আমি কিউব বানাতে চাই, তাহলে 2 টু দি পাওয়ার 3, অ্যান্সার কত আসলো? 8, সেম আসলো। এবার ধরো 2 টু দি পাওয়ার কত? ধরে নাও 2 টু দি পাওয়ার আমি 7 জানতে চাই। 2 টু দি পাওয়ার 7 কত? 128। খুব ইজিলি অ্যান্সার দিয়ে দিচ্ছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, পাওয়ার পেয়ে গেলাম। আচ্ছা, আর এবারে আর কি জানতে পারি আমরা? আচ্ছা, আমরা ভাগফলটা পেয়েছি, তাই না? এখান থেকে আমরা ভাগফলটা পাচ্ছিলাম। এবার ধরো কেউ চাইলো যে আমি ভাগশেষটা নিতে চাই, তখন কি করে আনবো? তখন পাইথনে যে অপারেশনটা আমরা ইউজ করি, সেই অপারেশনটাকে বলা হয় মডিউলাস। ধরে নাও 15কে 4 দিয়ে ভাগ করবে, এই যে পার্সেন্টেজ যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা ভাগশেষের জন্য বা মডিউলাস বলে এটাকে, ভাগশেষ পাওয়ার জন্য আমরা ইউজ করি। 15 ভাগ 4,
মডিউলাস 4। তাহলে 4কে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 3 থাকে। কেন? 3 4 12, 3টা ভাগশেষ থাকছে। তাহলে এখানে 3টা দেখিয়ে দিল। তারপরে মডিউলাস হয়ে গেল, ভাগফল হয়ে গেল, পাওয়ার হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি শিখলাম? ইন্টিজার কি হয়, ইন্টিজারটা কেমন হয়, ঠিক আছে, আমরা শিখলাম। ইন্টিজারের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা দেখলাম কি করে কি হয়। ভাগ করতে গিয়ে আমরা একটা নতুন ডেটা টাইপকে দেখলাম, সেটা কি? ফ্লোটিং পয়েন্ট, ফ্লোট অর্থাৎ দশমিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা। তারপরে আর কি দেখতে পেলাম? ফ্লোটিং পয়েন্টের পরে আমরা ভাগ ভাগ করতে শিখলাম, ফ্লোরিং শিখলাম, ঠিক আছে, ভাগফলটাকে শুধু বার করতে পারলাম, ভাগশেষটাকে পারলাম, পাওয়ারটাকে পারলাম। আচ্ছা, এবার তোমাদের একটা নতুন ডেটা টাইপের সাথে পরিচয় করানো যাক, সেটা হচ্ছে স্ট্রিং, যেটা তোমাদের একটু আগে বললাম। এবার ধরো পাইথনে এতক্ষণ তো সংখ্যা নিয়ে কাজ হচ্ছিল, সংখ্যা নয় বুঝলাম, বুঝতে পারে সবই হলো। এইবার সংখ্যাটা ছাড়া আর কি কি আমরা ইউজ করি? অ্যালফাবেট ইউজ করি, অর্থাৎ ক্যারেক্টার। অ্যালফাবেট ধরো এ বি সি ডি, ঠিক আছে, এইগুলো সিঙ্গেলকে আমরা অ্যালফাবেট বলি। এই অ্যালফাবেটকে একটার সঙ্গে একটা জুড়ে কি হয়? একটা শব্দ তৈরি হয় না, সিএটি, এটা একটা শব্দ। ঠিক তেমনি এই এ বি সি, এই তিনটাকে আলাদা আলাদা করে কি বলা হয়? ক্যারেক্টার বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়। আর যখনই এ বি সি এই তিনটে একত্রিত হয়ে গেল, সেটা মিনিংফুল শব্দ হোক বা না হোক, সেটা তিনটে এক হয়ে গেল। তো এই তিনটে মিলিয়ে কি তৈরি হলো? একটা স্ট্রিং। তাহলে একটা স্ট্রিং এর যদি ডেফিনেশন চাই, কি বলা যেতে পারে? সেট অফ ক্যারেক্টার্স। ঠিক আছে, যে একসাথে অনেকগুলো ক্যারেক্টার মিলিয়ে একটা স্ট্রিং তৈরি হয়। এবার পাইথনে তুমি স্ট্রিং কে রিপ্রেজেন্ট করতে পারো কিভাবে? হয় তোমাকে সিঙ্গেল কোট দিতে হবে, অথবা তোমাকে ডাবল কোট দিয়ে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে, বা স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন ধরো আমি যদি লিখতে চাই ক্যাট, CAT, আমি যদি এইভাবে লিখি তাহলে ও কিন্তু বুঝতে পারবে না। তুমি দেখো, আমি যদি ক্যাট লিখে এন্টার টিপি, তাহলে কিন্তু ওখানটা এরর দিচ্ছে, নেম এরর, ক্যাট ইজ নট ডিফাইন্ড। তাহলে আমাকে ডিফাইন করতে হবে। ডিফাইন করতে গেলে কি করতে হবে? স্ট্রিং কি বললাম? হয় সিঙ্গেল ইনভার্টেড কমা অথবা ডবল ইনভার্টেড কমা, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। তাহলে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে তার মধ্যে সিএটি যদি লিখি, তারপরে যদি এন্টার মারি, চলে এসছে, ক্যাটটা বুঝে গেল, তাই তো? বুঝে গেল। এইবার ধরো সেম জিনিসটাকে আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখি ডগ, ডিওজি, নিয়ে নিল। দেখতে পাচ্ছ? ডবল ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা দুটোকেই ওরা নিয়ে নিল, অর্থাৎ বুঝে গেল যে এটা একটা স্ট্রিং। এইবার এই স্ট্রিং নিয়ে কিছু খেলা করা যাক। ধরো আমি এই স্ট্রিংটাকে, এই ডগ স্ট্রিংটাকে আমি কি করলাম? এখানে যেমন ধরো গুণ করলাম, 2 এর সঙ্গে 3 গুণ করলাম, 3 বার গুণ করলাম। ধরো এবার আমি ডগটা 3 বার দেখাতে চাই, কি করব? তখন আমি ডগ লিখবো, DOG ইন্টু 3। দেখতে পাচ্ছ? ডগ 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 দেখা গেল। এইবার যেমন একটা ইন্টিজারের সাথে একটা ইন্টিজার যোগ করা যায়, এখানেও যোগ করা যায়। তাহলে DOG একটা স্ট্রিং, তার সাথে আমি যোগ করব কি? একটা স্ট্রিং এর সঙ্গে কিন্তু স্ট্রিং এ যোগ করতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে DOG CAT যোগ হয়ে গেল। অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তোমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তো বুঝতে পারবে। ডগের সঙ্গে কি 2 যোগ করা যেতে পারে? দেখি তো। না, যেতে পারে না। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই দেখো, দেখতে পাচ্ছ কি? এই দেখো, ডগের সঙ্গে কি ক্যাট যোগ করা যেতে পারে? যেতে পারে। কিন্তু ডগের সঙ্গে কি 2 যোগ করা যেতে পারে? যেতে পারে না। কেন পারে না? কারণ টাইপ এরর খেয়ে গেল। কেন খেয়ে গেল? অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে একই ডেটা টাইপ যদি স্ট্রিং হয়, স্ট্রিং এর সাথে স্ট্রিং কে যোগ করতে হবে। যদি ইন্টিজার হয়, ইন্টিজারের সাথে ইন্টিজারকেই যোগ করতে হবে। ঠিক আছে? বাহ, খুব ভালো। আচ্ছা, এবার দেখি তো আমরা শিখেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নাকি প্রথমেই সবাই প্রিন্ট করে সবকিছু প্রিন্ট করতে পারে। অর্থাৎ তুমি ধরো এই যে 2টা টিপলে, যে এন্টার মারলে, তাহলে 2টা প্রিন্ট হয়ে গেল। এই যে প্রিন্টটা হচ্ছে কি করে? প্রিন্ট জিনিসটা কি? এই প্রিন্ট জিনিসটাকে বলা হয়, বা এই যে এই জিনিসটা হচ্ছে, যে কাজটা হচ্ছে, এটাকে বলা হয় ফাংশন। ফাংশন মানে তুমি, ওর একটা সেট অফ ইনস্ট্রাকশন অলরেডি দেওয়া রয়েছে, সেই জিনিসটাই ওর কাজ করছে। যেমন ধরো এরকম বিভিন্ন ধরনের ফাংশন হয়, সেরকমই একটা ফাংশন হচ্ছে প্রিন্ট। প্রিন্টের শব্দ থেকে বুঝতে পারছো, লেখাটা থেকেই বুঝতে পারছো প্রিন্ট মানে কি? প্রিন্ট করবে। কোথায় প্রিন্ট করবে? এই কনসোলে প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট টু যদি লিখি, তাহলে কি প্রিন্ট করবে?
দুইটা প্রিন্ট করলো। আর যদি এমনিও লিখি পাইথনে, তুমি যদি কিছু প্রিন্ট শব্দটা মানে প্রিন্ট ফাংশনটা যদি ইউজ না করে শুধু ভ্যারিয়েবলটাকে লেখো বা শুধু সংখ্যাটাকেই লেখো, ও কিন্তু ওটাকেই প্রিন্ট হিসাবে ধরে নেবে। ঠিক আছে, মানে প্রিন্ট 2 হলো, তাহলে 2 প্রিন্ট করলো। এইবার স্ট্রিং কি প্রিন্ট করতে পারি? অবশ্যই পারি, কেন পারবো না। প্রিন্ট সংকেত, সংকেত প্রিন্ট হলো। আচ্ছা, এবার তো সবার মনে হতে পারে যে সিঙ্গেল ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা দুটোই তো একটা স্ট্রিং কে রিপ্রেজেন্ট করে, তাহলে আমি যদি দুটোই দিতে চাই একটা স্ট্রিং এর মধ্যে, সেটা কি দিতে পারি? অবশ্যই দিতে পারি, কেন পারবো না। প্রিন্ট সংকেত, টাইটেলটা আমার টাইটেল যেটা সেটাকে আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম ঘোষ, দিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমাটাকে ক্লোজ করলাম। এবার দেখতে পাচ্ছ আমি কি করলাম, প্রথমে সিঙ্গেল ইনভার্টেড কমা থেকে শুরু করেছিলাম, সেই সিঙ্গেল ইনভার্টেড কমা থেকেই শেষ করলাম। যদি না করি তাহলে কি হবে? যদি করি তাহলে ফার্স্টে দেখে এটা কি হয়, করলে কি হয় দেখতে পাচ্ছ, সংকেতটা প্রিন্ট হলো এবং ঘোষটা যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখেছিলাম সেই ডাবল ইনভার্টেড কমা প্রিন্ট হলো। যদি না করতাম, যদি আমি সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু করে ডাবল ইনভার্টেড কমাটাকে শেষ করতাম, তখন কি হতো দেখি। এই দেখো বলছে যে আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল, অর্থাৎ এই যে স্ট্রিংটাকে তুমি এখানে শুরু করেছিলে সিঙ্গেল ইনভার্টেড কমাটা, সেটা দিয়ে তুমি শেষ করোনি, তোমাকে সেটা শেষ করতে হবে। আচ্ছা, আর কি কি উদাহরণ হতে পারে এটা দেখি, চলো। আর কি উদাহরণ এখানে হতে পারে, যদি আমি এরকম এরকম একই সেন্টেন্সের মধ্যে এরকম দুটো নিতে পারি, তাহলে আমি দুটো শব্দ যদি নিই, ধরো সংকেত ল্যাপটপ, এটা তো লিখতেই পারি, তাই তো? তাহলে আমি এখানে কি করলাম, সিঙ্গেল ইনভার্টেড কমাটাকে শুরু করছি, সিঙ্গেল ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমার মধ্যে ল্যাপটপটাকে লিখলাম, সংকেত ল্যাপটপ, ওকে, দিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমাটাকে শেষ করলাম। তাহলে এটা প্রিন্ট করা উচিত, রাইট? হ্যাঁ কি না, ভেবে বলো, প্রিন্ট করা উচিত তো? চলো দেখা যাক। না, কেন হলো না? ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে সংকেতের আগে যে ইনভার্টেড কমাটা আমি শুরু করেছি, সেই ইনভার্টেড কমাটা কিন্তু শেষ করে দিয়েছি আমি এখানে। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি যেটা, কম্পিউটারকে আমি একটু আগে কি বললাম, কম্পিউটার কিছু বোঝে না, তাহলে কম্পিউটারকে আমাকে সব বোঝাতে হবে। এই অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু ও বুঝতে পারেনি। আমরা ইংরেজি ভাষায় বুঝি অ্যাপোস্ট্রফি এসটা, কিন্তু কম্পিউটারকে সেটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, বলে দিতে হবে যে এই অ্যাপোস্ট্রফি এসটাকে তুমি নিও না। ঠিক আছে, এটাকে অ্যাপোস্ট্রফি ধরো না, এটাকে টোটালি একটা স্ট্রিং ধরো। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমি এই যে প্রিন্ট সংকেত ল্যাপটপ যে পুরো স্ট্রিংটা আছে, তার আগে এই যে অ্যাপোস্ট্রফি এস বা সংকেতের সংকেত ল্যাপটপ যেটা অ্যাপোস্ট্রফির আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো, দিয়ে এন্টার মারো, ওয়ালা, হয়ে গেল, সংকেত ল্যাপটপ পুরো জিনিসটা চলে এলো। তাহলে এইভাবে তাহলে দেখতে পাচ্ছ যে কম্পিউটারকে আমাকে প্রত্যেকটা স্টেপে স্টেপে বোঝাতে হচ্ছে যে আমি কি করছি, কিভাবে করছি। একটু যদি আমি না বলে দিই, তখনই আমরা কি দেখতে পাচ্ছি, এরর দেখতে পাচ্ছি। এবার আর এরকম আর কি এক্সাম্পল দেখা, আর কি এক্সাম্পল আছে দেখে নি। ধরে নাও এরকম আমি একটা এক্সাম্পল দিলাম, ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করে, এতক্ষণ অনেকক্ষণ সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু করেছি। ধরে নাও সি কোলন ব্যাকস্ল্যাশ ডক্স ব্যাকস্ল্যাশ নিউ স্ল্যাশ সংকেত, ওকে, ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করেছি, ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ করলাম। মনে রাখবে যেটা দিয়ে শুরু করছো সেটা দিয়েই শেষ করতে হবে। যদি ডাবল ইনভার্টেড কমার মধ্যে তুমি আরেকটা স্ট্রিং দেখাতে চাও, তখন তোমাকে সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে, ওকে। আবার ডাবল ইনভার্টেড কমার মধ্যে তুমি ডাবল ইনভার্টেড কমাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কি দেখা দেখি, প্রিন্ট করবে, তাহলে এই এই জিনিসটা কি টোটাল, এই যে সি কোলন স্ল্যাশ ডক স্ল্যাশ নিউ স্ল্যাশ সংকেত, এই পুরো শব্দটাকে সেন্টেন্সটাকে প্রিন্ট করা উচিত, রাইট? এতক্ষণ আমরা যা শিখেছি। না, কি হলো এখানটা দেখি, ব্যাকস্ল্যাশ ডি ইনভ্যালিড সিনট্যাক্স ওয়ার্নিং, ইনভ্যালিড এক্সট্রা, এটা একটা ওয়ার্নিং পেয়েছে, কিন্তু প্রিন্টে কি প্রিন্ট করলো, সি কোলন ডক্স নিউ এর ব্যাকস্ল্যাশ এনটা বাদ চলে গেছে, এনটা বাদ চলে গেছে, ইউ স্ল্যাশ সংকেত, কেন? রিজন আছে, রিজনটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, যেটা ব্যাকস্ল্যাশ এন অর্থাৎ পাইথনে একটা একটা কিওয়ার্ড, এটা এটা ব্যাকস্ল্যাশ এন দেওয়া মানে এটা নিউ লাইন ভাবছে, অর্থাৎ এই যে পুরো সেন্টেন্সটার মধ্যে তুমি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিয়েছো না,
ও ভাবছে যে ওর পরের অংশটুকুনি অর্থাৎ ই থেকে শুরু করে সংকেতের টি পর্যন্ত ওটা একটা আলাদা শব্দ, ওইটাকে পরের লাইনে প্রিন্ট করতে হবে, এই ইনস্ট্রাকশনটাও পেলো। এবার কিন্তু আমরা তো সেটা বলতে চাইনি, আমরা চেয়েছি পুরো লাইনটাকেই প্রিন্ট করুক। তখন আমরা কি করব? সেটা যদি প্রিন্ট করাতে চাই, তখন আমাদের পাইথনে একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় র স্ট্রিং। ঠিক আছে? যেমন ধরো এই যে পাইথন ব্যাপার, পাইথন বলছি, প্রিন্ট, এই যে টোটাল এই যে লাইনটা, ঠিক আছে, এটাকে যদি আমি অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে চাই, কোনো নিউ লাইনে যাবে না, কিছু যাবে না, তখন এই পুরো শুরু করার আগে প্রিন্ট ফাংশনের মধ্যে আমি আর লিখে দেবো, অর্থাৎ সেন্টেন্সের আগে একটা আর বসিয়ে দিলাম। এই আরটা কি রিপ্রেজেন্ট করবে? এটা একটা র স্ট্রিং, সেটা রিপ্রেজেন্ট করবে। এন্টার মারি, চলে এসছে এখন C:ডক্স নিউ সংকেত, ঠিক যেমন ভাবে চেয়েছিলাম তেমন ভাবে চলে এলো। তাহলে আমরা এখনো পর্যন্ত কি দেখলাম? এখনো পর্যন্ত আমরা দেখলাম ইন্টিজার কি হয়। তোমরা কিন্তু নোটস নিয়ে নাও, তোমরা যারা যেগুলো বুঝতে পারছো না সবকিছু লিখে রাখো, আর যেগুলো বুঝতে পারছো সেগুলো লিখে রাখো। না পারলে কমেন্টে জানাও, আমি সব দেখে দেবো সেটা কি কি ভুল হলো বা কি কি বুঝতে পারছো না, সেটা কমেন্টে জানাও, আমি সেটা বুঝিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি শিখলাম? ইন্টিজারের অপারেশন, 2 এর সঙ্গে 3 যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, ভাগ করলাম। পয়েন্টের ভ্যালুটা কি সেটা শিখলাম। শুধু ভাগফল পেলে কেমন ভাবে পেতে হয় সেটা শিখলাম। সরল কি করে করতে হয় শিখলাম। পাওয়ার কি সেটা শিখলাম। পাওয়ার কি করে দেখায় সেটা শিখলাম। 2⁻³ হলে ডাবল অ্যাস্টেরিক্স পাওয়ারের রিপ্রেজেন্টেশন, সেটা যদি স্কোয়ার হয় তাহলে 2 লিখবো, কিউব হলে 3 লিখবো, 2⁻7 হলে 7 লিখলাম, সে অ্যান্সারটা পেয়ে গেলাম। ভাগশেষটা পাওয়ার জন্য আমরা কি ইউজ করতে পারি? পার্সেন্টেজটাকে ইউজ করতে পারি, যেটাকে আমরা বলি মডিউলাস। তারপরে চলে আসলাম স্ট্রিং কি, স্ট্রিংটাকে দেখালাম, সিঙ্গেল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা আমাদের ইউজ করতে হয়, দেখতেই পাচ্ছ ক্যাট, ডগ, ঠিক আছে। একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কে যোগ করে দেখালাম কি করে যোগ হলো। এইবার তারপরে আমরা আসলাম প্রিন্ট স্টেটমেন্টে, ঠিক আছে। প্রিন্ট স্টেটমেন্টটা কি? প্রিন্ট একটা ফাংশন, সেই ফাংশনের কাজ কি? ফাংশনের মধ্যে একটা সেট অফ রুলস থাকে, সেই রুলসটা মেনে ফাংশন কাজ করে। প্রিন্ট সংকেত অর্থাৎ সংকেত সেন্টেন্সটাকে প্রিন্ট করো, বা সংকেত ওয়ার্ডটাকে প্রিন্ট করো, সংকেত স্ট্রিংটাকে প্রিন্ট করো। তাহলে প্রিন্ট করলো, সংকেতকে প্রিন্ট করলো, সংকেত ঘোষ কি হলো, প্রিন্ট করলো, ঠিক আছে। তারপরে আমরা শিখলাম সিঙ্গেল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমাকে কি করে ইউজ করতে হয়। যদি একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়া থাকে, ডাবল ইনভার্টেড কমা দেওয়া থাকে, অ্যাপোস্ট্রফি যেটা, সেটাকে যদি আমি ওভারলুক করতে চাই তখন আমি ডাবল ব্যাকস্ল্যাশ দেবো। আচ্ছা, তোমার তো মনে হতেই পারে এটাকে আমি কি র স্ট্রিং হিসাবে প্রিন্ট করতে পারি? গুড কোয়েশ্চেন, দেখা যাক এটাকে আমরা র স্ট্রিং হিসাবে কি প্রিন্ট করতে পারি। তাহলে কি লিখলাম? প্রিন্ট সংকেত স্ল্যাপটপ ব্যাকস্ল্যাশ যেটা দেওয়া রয়েছে ধরে নাও, সেই ব্যাকস্ল্যাশটাকে আমি নেবো না, দেওয়া থাকবে না, এটা কি র স্ট্রিং। কারণ আমি দেখলাম এখানে আমি ব্যাকস্ল্যাশ যদি দিয়ে দিই তখনই ও ব্যাকস্ল্যাশ এই অ্যাপোস্ট্রফিটাকে নিয়ে নিচ্ছে, আর এখানটায় ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন নিচ্ছে, সেটাকে বোঝানোর জন্য আমরা র স্ট্রিং ইউজ করলাম। এবার এটাকে যদি আমরা র স্ট্রিং হিসাবে প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট করা যাবে? দেখা যাক। না, প্রিন্ট করা যাচ্ছে না। তাহলে কি বুঝলাম এটা থেকে আমরা? ব্যাকস্ল্যাশ এন যদি কোনো কিওয়ার্ড একটা সেন্টেন্সের মাঝখানে বা একটা স্ট্রিং এর মাঝখানে চলে আসে, তখন আমরা র স্ট্রিং হিসাবে ইউজ করতে পারি। কিন্তু তারপরে আর সেটা ছাড়া যদি উইদাউট কিওয়ার্ড আমরা র স্ট্রিং কে ইউজ করি, তাহলে ও সেটাকে প্রিন্ট করতে পারছে না। বুঝতে পেরেছি? ওকে, তাহলে এইটুকু আজকের ভিডিওতে অনেক 3-4টে জিনিস কভার করা হলো। আচ্ছা, আর একটা ছোট জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি আমি। ধরে নাও ধরে নাও একটা স্ট্রিং আছে এ বি সি, তার সাথে আর একটা স্ট্রিং আছে যেটাকে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে লিখলাম সি এ টি, এটার সাথে এটাকে আমি যোগ করতে চাই, যোগ করতে পারি। এইবার ধরো এ বি সি এরকম আমি 100 বার চাই, এরকম আমি যোগ করে যেতে পারি, এবিসি 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 100 বার যোগ করে যেতে পারি, অথবা কি করতে পারি? গুণ করতে পারি। আমি মনে হয় এটা আগে দেখেছি, তাও আরেকবার দেখিয়ে দিলাম। এবিসি এবিসি 100 বার প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই যে ধরো ফাংশন যেটা ধরে বললাম, প্রিন্ট একটা ফাংশন হলো, তাহলে প্রিন্ট ফাংশনের কাজ কি? প্রিন্ট করে দেখানো। সেরকমই আর একটা ফাংশন আছে টাইপ। এই যে তোমাদের বলছি না আমি ডেটা টাইপ, ডেটার বিভিন্ন টাইপ হয়, এই টাইপটা আমরা বুঝবো কি করে? টাইপটা বোঝার জন্য কি কি টাইপ আজকে আমরা কভার করেছি? প্রথমে আমরা ইন্টিজার কভার করেছি, তারপরে ফ্লোট কভার করেছি, তারপর আমরা কি কভার করেছি? স্ট্রিং কভার করেছি। তাহলে দেখে নেওয়া যাক এই টাইপ তিনটে আমরা জানবো কি করে, যে কোনো যেটা আমরা লিখছি সংখ্যা বা ভ্যারিয়েবল যেটাকে বলে, সেটা কোন টাইপের মধ্যে পড়ে।
তখন আমি লিখবো type বলে, যেমন প্রিন্ট লেখার জন্য প্রিন্ট লিখছি, টাইপ লেখার জন্য তেমনি টাইপ লিখলাম। টাইপের মধ্যে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। যখনই তুমি কোনো ফাংশন লিখছো সেটাকে ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করলে তবে সেটা ফাংশন হিসেবে কল হবে, ঠিক আছে? টাইপের ভেতরে যদি তুমি 2 লেখো, দিয়ে এন্টার দাও, তখন কি দিচ্ছে দেখো, ইন্টিজার টাইপ দিতে, তাহলে কি লিখলো, ক্লাস ইন্ট, অর্থাৎ এটা ইন্টিজার টাইপের মধ্যে পড়ে। এবার যদি আমি 2.0 দিই, 2.0 দিই, তখন কি হবে, ফ্লোট। দেখছো, ইন্টিজার এটা ফ্লোট হলো, ফ্লোট ক্যাটাগরির মধ্যে পড়ছে। আচ্ছা, এবার যদি আমি ইন্টিজার ফ্লোট, এবার স্ট্রিং লিখেছি ক্যাট, তাহলে এটা স্ট্রিং লেখা উচিত। হ্যাঁ, str, অর্থাৎ স্ট্রিং এর ছোট ফর্ম। ইন্টিজারের শর্ট ফর্ম হচ্ছে int, ইন্ট। ফ্লোটের শর্ট ফর্ম হচ্ছে, ফ্লোটটা ফ্লোটই লেখে, স্ট্রিংটা বড় শব্দ, তার শর্ট ফর্ম হচ্ছে str। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওতে আমরা অনেক কিছু কভার করেছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করো। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেটাও কমেন্টে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই করে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো ভিডিওটা, বন্ধুদেরও জানার সুযোগ করে দাও। কেমন লাগলো জানিও কমেন্টে। রাধা রাধা।